আরও একটি কোয়ার্টার ফাইনাল এবং ব্রাজিল সাপোর্টারদের আরও একটি হার্টব্রেক। 2022 বিশ্বকাপের পর এবারও ব্রাজিল বিদায় নিল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরে, এবং ব্রাজিলের দীর্ঘশ্বাসটা আরেকটু বাড়ল। উরুগুয়ের কাছে হারটা কোনোভাবে ব্রাজিলের জন্য আপসেট বলা যাবে না, কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে ডরিভাল জুনিয়র কি ব্রাজিলের জন্য ঠিক লোক, এবং আরও প্রশ্ন উঠে যাচ্ছে ব্রাজিলের আজকে উরুগুয়ের সঙ্গে একটি সুবর্ণ সুযোগ মিস করলো কিনা। সেই সুবর্ণ সুযোগটি কি, সেটাই আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করার চেষ্টা করব। উরুগুয়ে ব্রাজিল ম্যাচটা হয়েছে কোপা আমেরিকার একদম ক্লাসিক একটা ম্যাচের মতো, যেখানে প্রচুর ফাউল হয়েছে। আমরা দেখেছি আজকের ম্যাচে 41টি ফাউল হয়েছে, যেটা এবারের কোপা আমেরিকার সবচেয়ে বেশি। আমরা এই ম্যাচের আগে প্রি ম্যাচ অ্যানালাইসিসে বলছিলাম ব্রাজিল এবং উরুগুয়ের ম্যাচে মার্সেলো বিয়েলসা হয়তো কলম্বিয়া থেকে কিছুটা শিক্ষা নিতে পারেন। কলম্বিয়া ব্রাজিলকে যেভাবে ফিজিক্যালি বুলি করার চেষ্টা করেছে এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ করার চেষ্টা করেছে, সেটা উরুগুয়ের প্লেয়ারদের মধ্যেও আজকে দেখা গেছে। তারা বারবার ফাউল করে ব্রাজিলের প্লেয়ারদেরকে আটকে রাখার ট্রাই করেছিলেন, এবং ব্রাজিলও পাল্টা ফাউল কম করেনি, কিন্তু সব কিছু মিলে ব্রাজিল যে খেলাটা খেলার দরকার সেটা খেলতে পারেনি। উরুগুয়েও তাদের খুব স্বাভাবিক খেলা খেলছে, সেটাও বলা যাচ্ছে না। দুই দলের কেউই খুব বেশি পরিষ্কার সুযোগ পাননি। ডারউইন নুনেজ বা রাফিনার একটি দুটি সুযোগ বাদ দিলে ম্যাচে পরিষ্কার সুযোগ খুব কমই ছিল। তারপরও ব্রাজিল নিজেদেরকে ঘাড়ে দোষটা নিতে পারে এই বলে যে তাদের সামনে একটি ভালো সুযোগ এসেছিল যখন তারা ম্যাচটা নিজেদের করে নিতে পারত, কিন্তু সেটা তারা শেষ পর্যন্ত নিতে পারেনি। আমরা আজকের ম্যাচে ব্রাজিলের ফরমেশনটা যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাবো ডরিভাল দুইটি চেঞ্জ করেছেন। সেই একটি চেঞ্জ ফোর্স চেঞ্জ, যেহেতু ভিনিসিয়াস জুনিয়র আজকের ম্যাচে সাসপেনশনে ছিলেন, তার জায়গায় এনরিককে নামানো হয়েছে। সেক্ষেত্রে রদ্রিগো মাঝখান থেকে বামে সরে এসেছেন এবং এনরিক মাঝে চলে গেছেন। ডানে রাফিনহা এবং নিচে মিডফিল্ডের তিন ত্রয়ী গোমেজ, গিমারেস এবং পাকুয়েতা। আর ডিফেন্সে বরাবরের মতোই অন্যরা ছিলেন, শুধু আরানা আজকে আবার এসেছেন। তুলনামূলক ডিফেন্সিভ আরানাকে আজকে ব্রাজিলের কোচ ডরিভাল সুযোগ দিয়েছেন। তবে ব্রাজিলের আজকের ম্যাচের ফরমেশনটা অ্যানালাইসিস করলে বোঝা যায় নতুন করে উরুগুয়ের জন্য খুব বেশি প্ল্যান ছিল না। মিডফিল্ডের এই যে তিন ত্রয়ী, এই ত্রয়ীর মধ্যে যে কেমিস্ট্রি, সেটা বরাবরের মতো এই ম্যাচে অভাব ছিল। আমরা দেখেছি পুরো ম্যাচে ব্রাজিলের মিডফিল্ড খুব বেশি সংগঠিত হতে পারেনি। ব্রাজিল যে চান্সগুলো পেয়েছিল সেগুলোও খুব গোছানো ছিল না। হঠাৎ করে পেয়ে যাওয়া চান্স, রাফিনারটা আমরা দেখেছি হঠাৎ করে তিনি একটা সুযোগ পেয়ে গিয়েছিলেন, এবং সব মিলে ম্যাচের বিল্ড আপ করা বা মিডফিল্ড থেকে খেলাটাকে ওপরে নামা বা ডিফেন্স থেকে বিল্ড আপ করা, এই ব্যাপারগুলো আজকের ম্যাচে ব্রাজিলের জন্য কিছুটা অনুপস্থিত ছিল। বলে রাখা ভালো, উরুগুয়েও মিডফিল্ডে এই ত্রয়ীকে চ্যালেঞ্জ করার বরাবরের মতোই ট্রাই করেছে। রাফিনহাকে আমার কাছে মনে হয়েছে তিনি অন্যদের চেয়ে তুলনামূলক কিছুটা সপ্রদীপ ছিলেন, কিছুটা উজ্জ্বল ছিলেন, কিন্তু বাকিরা সেভাবে আসলে আলো ছড়াতে পারেননি। এনরিকের কথা একটু আলাদা করে বলতে হবে। এই প্লেয়ার এখন যার 18 বছরও হয়নি, তাকে আজকে প্রথমবারের মতো মেইন 11-এ সুযোগ দেওয়া হয়েছিল। তার উপর অনেকটা হাইপ ছিল। তার মতো তরুণ একজন, একেবারেই তরুণ প্লেয়ারের জন্য এই ম্যাচটা আসলে একটু কঠিনই হয়ে গেছে। আমরা দেখেছি একটি অদ্ভুত স্ট্যাট, তিনি কিক অফের সময় যে পাসটি দিয়েছিলেন পুরো ম্যাচে, সেটি একমাত্র তার ঠিক পাস হয়ে আছে। এর বাইরে তিনি আর পুরো ম্যাচে সেভাবে ইনভলভ হতে পারেননি। প্রথমার্ধে দ্বিতীয়ার্ধে বেশ কিছু তাকে ফাউল করা হয়েছে, আমরা দেখেছি বিপজ্জনক পজিশনে তাকে ফাউল করা হয়েছে, সেখান থেকে ফ্রি কিকও ব্রাজিল পেয়েছে, যদিও সেটা কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে কিছুটা এন্ট্রি ট্রাই করেছিলেন, কিন্তু বারবার বল পাওয়ার পরে তিনি খেই হারিয়ে ফেলেছেন। বোঝাই গেছে ম্যাচের যে ফিজিক্যালিটি, ম্যাচের যে টেম্পো, সেটার সঙ্গে তিনি খুব বেশি তাল মেলাতে পারেননি। তাকে খুব বেশি দোষ দেওয়া উচিত হবে না, একেবারেই তরুণ তিনি। দোষ যদি কাউকে দিতে হয়, সেটা ব্রাজিল টিম ম্যানেজমেন্টকে দিতে হবে। কারণ এই ম্যাচে ব্রাজিল যে সুবর্ণ সুযোগের কথা বলছিলাম, সেটা এসেছিল ম্যাচের 74-75 মিনিটের দিকে, যখন নাহুয়ান নেন্দেস ব্রাজিলের রদ্রিগোকে ফাউল করার পরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর প্রায় 15 থেকে 20 মিনিট ব্রাজিল একজন বেশি নিয়ে খেলেছে, কিন্তু সেক্ষেত্রেও ব্রাজিল সে চান্সগুলো ক্রিয়েট করতে পারেনি যে চান্সগুলো থেকে তারা গোল করতে পারতো, অথবা গোল করার মতো পরিষ্কার সুযোগ সৃষ্টি করতে পারত। আপনারা ম্যাচে দেখেছেন ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র প্রতিপক্ষের একজন কম হয়ে যাওয়ার পরও তিনি চেঞ্জ করতে বেশ কিছুটা সময় নিয়ে নিয়েছেন। নান্দেস লাল কার্ড দেখার প্রায় 8 থেকে 9 মিনিট পরে তিনি সাবগুলো করেছেন, এবং মার্টিনেলির মতো প্লেয়ার, যিনি এই ম্যাচে হয়তো লেফটে ব্রাজিলের সবচেয়ে ভালো অপশন হতে পারতেন, তাকে নামানো হয়েছে একদম 87 মিনিটের দিকে গিয়ে, যখন এরপরে আর কিছু করা ছিল না। আমরা জানি কোপা আমেরিকার টুর্নামেন্টের মতো
এক্সট্রা টাইম নেই, এখানে 90 মিনিটের পর সরাসরি ম্যাচ চলে যায় টাই ব্রেকারে, যেখানে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। ডরিভাল সেটা অবশ্যই জানতেন। সেক্ষেত্রে ম্যাচে যখন 15 মিনিট থেকে 20 মিনিটের মতো বাকি, তার হয়তো আরেকটু অ্যাগ্রেসিভ হয়ে তখনই তার অ্যাটাকিং প্লেয়ারদেরকে আরও উপরে নিয়ে আসা উচিত ছিল। এবং এখানেও হ্যাঁ, তার কিছুটা ব্যাড লাক, ভিনিসিয়াস এই ম্যাচে ছিলেন না, কিন্তু যারা বাকিরা ছিলেন মার্টিনেল্লি অথবা অন্যরা, তাদেরকে আসলে তিনি সম্ভবত পর্যাপ্ত সুযোগটা দেননি। এবং এরপরে সবচেয়ে বড় প্রশ্ন উঠে গেছে টাই ব্রেকারে গিয়ে, যখন মিলিতাওকে আমরা দেখেছি প্রথম শটটা নিতে। মিলিতাও রিয়াল মাদ্রিদে খেলেন, ক্লাবের হয়ে তিনি পেনাল্টি টেকার নন, রেগুলার পেনাল্টি টেকার নন। সেক্ষেত্রে অন্য কাউকে হয়তো সুযোগ দেওয়া যেত। পেনাল্টিটা অবশ্যই টাই ব্রেকারটা আমরা জানি যে টাই ব্রেকারে যে কোনো কিছু হতে পারে। টাই ব্রেকারের জন্য কোনো একটা নির্দিষ্ট প্লেয়ারকে অথবা ব্রাজিলের গোলকিপার এলিসনকেও আসলে দোষ দেওয়া যায় না। টাই ব্রেকারে যেটা হয় সেটার উপর কারোরই কোনো হাত নেই, এখানে যে কোনো কিছুই হতে পারে। এলিসন একটি সেভ করেছেন আজকে, কিন্তু ব্রাজিলের ওভারঅল স্ট্র্যাটেজিক্যাল অনুযায়ী টাই ব্রেকারের সময় টিম ম্যানেজমেন্টের যে আলাদা গেম প্ল্যান ছিল সেটা পরিষ্কার নয়। বলছিলাম মিলিতাওকে শুরুতেই মিস করার পর ব্রাজিল একটু চাপে পড়ে যায়, সেই চাপ থেকে তারা আর পরে উঠে আসতে পারেনি। এখন পেনাল্টির কথা আমরা যদি বলি, টাই ব্রেকার যখন ব্রাজিলের ক্ষেত্রে আসে, ব্রাজিল টাই ব্রেকারে অসাধারণ একটা সময় ছিল যখন ব্রাজিল নিয়মিতই টাই ব্রেকারে জিতেছে। ওই সময় ব্রাজিলের সবাই টাই ব্রেকার থেকে গোল করার ব্যাপারে একেবারে কনফিডেন্ট ছিলেন, কিন্তু এখন কেন যেন মনে হয় বিশেষ করে গত বিশ্বকাপের সময় থেকেই ব্রাজিলের প্লেয়ারদের মধ্যে টাই ব্রেকারে গিয়ে কিছুটা আত্মবিশ্বাসের অভাব। সেটা কেন, সেটা ব্রাজিলই ভালো বলতে পারবে। কিন্তু টাই ব্রেকারের কথা যদি বাদও দিই, ওভারঅল ম্যাচের ইন গেম ম্যানেজমেন্টে ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়রের বেশ কিছু লেকিংস চোখে পড়েছে। ডরিভাল খুব বেশি সময় ব্রাজিলের দায়িত্ব নেননি, মাত্র কয়েক মাস হয়েছে। এই কয়েক মাসে তাকে জাস্টিফাই করা কঠিন। এখনও তার সময়ে 90 মিনিটের মধ্যে ব্রাজিল কোনো ম্যাচ হারেনি, কিন্তু সব কিছু মিলে ব্রাজিলের আজকের ম্যাচে তিনি যেভাবে ম্যানেজ করেছেন, তাতে 2026 বিশ্বকাপের কথা মাথায় রেখে তাকে লম্বা সময় দায়িত্ব দেওয়া হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। ব্রাজিল অনেকদিন ধরে একজন বিদেশি কোচের খোঁজে ছিল, আনচেলত্তি প্রায় কনফার্ম হয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত তাকে না পেয়ে ডরিভালকে আবার নিয়ে আসে ব্রাজিল। সেই ডরিভাল এই কোপাতেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন এবং ব্রাজিলেরও অনেকগুলো প্রশ্ন উঠে গেল সামনে 2 বছরে তারা কিভাবে দল সাজাবে। এবং আরেকটি শেষ ব্যাপার যেটি মনে করিয়ে দেওয়া ভালো, নেইমারকে ব্রাজিল কতটা মিস করেছে। আমরা দেখেছি নেইমার ইনজুর্ড হওয়ার পরে 7টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ব্রাজিল মাত্র একটি ম্যাচ জিতেছে। এবং এর বাইরে নেইমারের মতো একজন, আমরা প্রথম ম্যাচেই বলছিলাম নেইমারের মতো একজনকে যিনি হঠাৎ করে একটা মোমেন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন, এরকম ফিজিক্যাল ম্যাচে, এরকম কম্পিটিটিভ ম্যাচে, এরকম একটা যুদ্ধক্ষেত্রের মতো ম্যাচে খুব বেশি দরকার ছিল ব্রাজিলের, সেটা ব্রাজিল মিস করেছে। ব্রাজিলের ব্যাড লাক। এখান থেকে হয়তো তাদেরকে এখন বিশ্বকাপ বাছাইয়ের জন্য অনেক কিছু শিক্ষা নিয়েই নামতে হবে।